আজকে আমরা শিখব স্ট্যাটিস্টিক্সের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বা সেন্ট্রাল টেন্ডেন্সি। তোমরা ক্লাস 10 মানে দশম শ্রেণীতে স্ট্যাটিস্টিক্সের যে অংশটা পড়ে এসেছো, আজকে পূর্ব পাঠ্যের অনুশীলনী হিসেবে সেই অংশটাই আমি আরেকবার মনে করানোর জন্য করছি। যদিও এইটা কেবলমাত্র পূর্ব পাঠ, এটা একাদশ শ্রেণীর সিলেবাসে অন্তর্ভুক্ত নয়, তবু পরবর্তী স্টেজে পৌঁছানোর জন্য আমাদের স্টেপ হিসেবে এটাকে ব্যবহার করতে হবে। সেই জন্যে তোমরা দশম শ্রেণীতে যেগুলো শিখেছিলে হয়তো অনেকেই ভুলে গেছো বা কিছু কিছু মনে আছে, সেগুলোকে আমি আরেকবার স্পষ্ট করে দিচ্ছি। দেখো, সেন্ট্রাল টেন্ডেন্সি 3 রকমের হয়। একটা হচ্ছে মিন, মিডিয়ান আর মোড, মানে যৌগিক গড়, মধ্যমা আর সংখ্যাগুরু মান। তো আমাদের এইগুলো নিয়ে পরবর্তী স্টেপে যেতে হবে। তো সেই জন্য আমরা আজকে শুধুমাত্র যৌগিক গড় দশম শ্রেণীতে যেটা পড়ে এসেছিলাম সেটাই আরেকবার রিপিট করব। তো দশম শ্রেণীতে আমরা যৌগিক গড় করেছিলাম 3টে পদ্ধতির সাহায্যে নিয়ে। একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, ডিরেক্ট মেথড। 2 নম্বরটা ছিল কল্পিত গড় পদ্ধতি বা শর্টকাট মেথড বা সংক্ষিপ্ত পদ্ধতি বলা হয়। আর 3 নম্বরটা ছিল ক্রম বিচ্যুতি পদ্ধতি বা স্টেপ ডিভিশন মেথড। আমরা এক্ষেত্রে প্রত্যক্ষ পদ্ধতিকে মোটামুটি বাদ দিয়ে দেব। বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্টেপ ডিভিশন করব, কিন্তু স্টেপ ডিভিশনের একটা সীমাবদ্ধতা থাকার জন্য কিছু ক্ষেত্রে যদি স্টেপ ডিভিশন না করতে পারি, সেক্ষেত্রে আমরা সংক্ষিপ্ত পদ্ধতি বা শর্টকাট মেথড বা কল্পিত গড় পদ্ধতির সাহায্য নেব। তো স্টেপ ডিভিশনের সীমাবদ্ধতা কি না, স্টেপ ডিভিশন আমরা সেখানেই ব্যবহার করতে পারবো যেখানে প্রত্যেক শ্রেণীর দৈর্ঘ্যগুলো সমান থাকবে। তো শ্রেণীর দৈর্ঘ্য যদি আলাদা আলাদা হয় তাহলে স্টেপ ডিভিশনকে ব্যবহার করা যায় না। তো শ্রেণীর দৈর্ঘ্য যদি এক থাকে তাহলে অবশ্যই আমরা স্টেপ ডিভিশন বা ক্রম বিচ্যুতি পদ্ধতিকেই ব্যবহার করব। তাহলে আমরা যেহেতু এগুলো পূর্ব পাঠের অনুশীলনী করছি, এখানে আমাদের কোনো ফর্মুলা জানার কিছু নেই, সব আগে আমরা করে এসেছি। আমি শুধুমাত্র একটু মনে করানোর জন্য 2-1টা অঙ্ক নিয়ে আলোচনা করব। যেমন প্রশ্নমালার 2A, দেখো 2A তে প্রথম অঙ্কটা আছে যৌগিক গড় নির্ণয়। তো এটা তো আমরা করে এসেছি, যোগ করে ভাগ করে দিলেই হবে। তো এরকম যেহেতু এটা আমাদের সিলেবাসের অন্তর্গত নয়, আমরা সব অঙ্ক না করলেও চলবে, আমাদের মনে করা নিয়ে কাজ, কারণ পদ্ধতিগুলো আমাদের দরকার। তারপরে 2 নম্বরটা যৌগিক গড় বলে দিয়েছি, এখানেও সে একইভাবেই আমরা করব। আমি যেটা বলছিলাম যে 4-এর অঙ্কটা, একটি চল x সমান পরিসংখ্যা বিশিষ্ট দুটি মান 10 ও 15 গ্রহণ করে। সমান পরিসংখ্যা সহ দুটি মান, তাহলে দুটোরই সমান পরিসংখ্যা আছে, তাহলে x বার নির্ণয় করো। দেখো 4-এর অঙ্কটা আমি একটু বলে নিচ্ছি। 4 দেওয়া আছে যে একটি চলরাশি x সমান পরিসংখ্যা সহ, মানে x এর দুটো মান, একটা হচ্ছে x1 সেটা হচ্ছে 10 আর একটা হচ্ছে x2, মানে x এর দুটো মানকে আমরা যদি x1 আর x2 বলি, x2টা হচ্ছে 15, কিন্তু দুটোরই পরিসংখ্যা আছে। তো এরও পরিসংখ্যা যা আছে, এর পরিসংখ্যা যদি n হয়, এরও পরিসংখ্যা আছে n, মানে n সংখ্যক 10 আছে আর n সংখ্যক 15 আছে, তাহলে x বার কত হবে? তো x বার মানে তাহলে n সংখ্যক যদি 10 থাকে তাহলে মোট কত হচ্ছে 10n। 15 সংখ্যক, 15টা যদি n সংখ্যক বার থাকে তাহলে টোটাল হবে 15n, তাহলে মোট যোগফলটা হবে 10n + 15n বাই টোটাল নাম্বার হচ্ছে n + n, মোট n + n।
তাহলে এক্স বারটা কত হলো 25n/2n, তার মানে n তো কেটে গেল, তার মানে 12.5, এটাই হবে যৌগিকর। ঠিক আছে, তারপরে 6টা যেমন আছে সংযুক্ত যৌগিকর। তো সংযুক্ত যৌগিকরটা কি না, দুটো আলাদা আলাদা বস্তুর গড় দেওয়া আছে, দুটো গড়ের মিলিত গড়টা কত হবে। তো দুটো গড় যখন আলাদা করে দেওয়া আছে, যেমন 6 অঙ্কটা 50টা আয়তনের গড় দেওয়া আছে 54, আর 100টা আয়তনের গড় দেওয়া আছে 51। তাহলে 50টার গড় যখন আমাদের 54, তাহলে 50টার টোটাল মোট হবে 50 গুণিত 54, আর 100টা গড় 51 দেওয়া আছে, তাহলে মোট হবে 100 গুণিত 51। এবার সংযুক্ত গড় বলতে 50 গণিত 54 প্লাস 100 গণিত 51, এটা হচ্ছে টোটাল হলো, তাকে ভাগ করতে হবে কত দিয়ে, মোট যতগুলো সংখ্যা মানে 50 প্লাস 100 মানে 150 দিয়ে ভাগ করে দিলেই আমরা সংযুক্ত গড় পাবো। তারপরে 9টা একটা ফর্মুলার সাহায্য নিতে হয়। এখানে x বার 20 দেওয়া আছে, y বার বের করতে বলেছে, কিন্তু মানে x চলের গড়টা দেওয়া আছে, y চলের গড় আমাদের বের করতে বলেছে। এখানে x এর সঙ্গে y এর মানে x চলের সঙ্গে y চলের একটা সম্পর্ক দেওয়া আছে। যদি y = ax + b হয়, তবে y বার হবে ax বার + b। তাহলে এই ফর্মুলার আমরা সাহায্য নেব 9টা। তাহলে 9 নম্বরটা করার সময় এই ফর্মুলাটার সাহায্য নেব। y এর গড় যদি বের করতে বলে, তাহলে x এর গড়টা এখানে বসালেই y এর গড়টা বেরিয়ে যাবে। ঠিক আছে, তারপরে 10-এর যে অঙ্কগুলো রয়েছে, এগুলো তো আমরা মাধ্যমিকে পড়েছিলাম, কিন্তু ওখানে যদি আমরা ডিরেক্ট মেথডে করে থাকি, তো এখানে কিন্তু আমরা ডিরেক্ট মেথডকে পুরোপুরি বাদ দিয়ে দেবো, দিয়ে হয় কল্পিত গড় করব, না হয় ক্রম বিচ্যুতি পদ্ধতিতে করব। দেখো একটা কিভাবে, দেখো 10-এর যেটা রয়েছে এইটা দেওয়া আছে x মানে এর চলের মান, আর এটা দেওয়া আছে f মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি মানে পরিসংখ্যার মান। তো আমরা কি করব বললাম, এটা ডিরেক্ট মেথডে হচ্ছে x গণিত f করে করা হয়, আমরা ডিরেক্ট মেথড পুরো বাদ দিয়ে দেব, আমরা স্টেপ ডেভিয়েশন করব সব সময়। স্টেপ ডেভিয়েশন যেখানে হবে না, সেখানে আমরা কল্পিত গড় বা সংক্ষিপ্ত মেথড মানে শর্টকাট করব। তো এখানে স্টেপ ডেভিয়েশন হবে কিনা কি করে বুঝবো, এই ডিফারেন্সগুলো যদি একই থাকে, দেখো 12 18 6 ডিফারেন্স 6 ডিফারেন্স 6 ডিফারেন্স 6 ডিফারেন্স, মানে সব ডিফারেন্সগুলো একই আছে x এর মধ্যে, তার মানে এটা স্টেপ ডিভিশন হবে, সেজন্য আমরা স্টেপ ডিভিশনই করব, অন্য কিছু করব না। তো স্টেপ ডিভিশনের পরের ঘরটা হচ্ছে u = কি না x - a/h। এটা কি, এটা হচ্ছে কল্পিত গড়। তো এখানে কল্পিত গড় আমরা কল্পিত গড় হচ্ছে a, কল্পিত গড় কি, এই কোটার মধ্যে যে কোনো একটা নিলে হয়, আমরা সাধারণত মাঝের দিকে নিলে সুবিধা বেশি পাওয়া যায়, সেজন্য মাঝের দিকে যে সংখ্যাটা, যে কোনো একটা সংখ্যা নিলে যদিও হয় কোনো অসুবিধা হবে না, যে কোনো এর মধ্যে এই 5টার মধ্যে যে কোনোটাকে আমরা কল্পিত গড় হিসেবে নিতে পারি, কিন্তু আমরা সুবিধা বেশি পাবো কোথায়, মাঝখানে করে কোনো সংখ্যা নিলে সুবিধা বেশি পাবো, কারণ মাঝখানের পরিসংখ্যাগুলো বেশি থাকে। মাঝখানে যদি দুটো সংখ্যা পাই, মানে এখানে যদি জোড় সংখ্যা থাকে, তাহলে দুটোর মধ্যে মাঝের দুটোর মধ্যে যেটার পরিসংখ্যা বেশি সেটাকেই আমরা a ধরে নেব, তাহলেই সুবিধাটা বেশি পাবো। যাই হোক, তো কল্পিত গড় হচ্ছে a মানে হচ্ছে 24। এবার আমরা এই ঘরটা ভর্তি করব কিভাবে না 12 - 24, তার মানে 12 - 12 হচ্ছে 12x - a, এইগুলো সবই x এর মান, এটা a এর মান, তাহলে 12 - 24, তাহলে 12 - 24 মানে -12 হচ্ছে, তাকে h টা কি বললাম, এই ডিফারেন্সগুলোই হচ্ছে h, তাহলে h = হচ্ছে 6, তাহলে -12/6, তাহলে কত হচ্ছে -2। তো স্টেপ ডিভিশনের সুবিধাটা কি, এই যে একটা সংখ্যা আমরা বার করে নিলাম -2, পরেরগুলো যদি আমরা নাও বের করি তাও হয়ে যাবে, কারণ এর পরেরগুলো অবশ্যই এক এক করে বাড়তে বাড়তে চলে আসবে। তো এইভাবে বসিয়ে দিলেও হয়ে যাবে। আমরা মিলিয়ে দেখে নিতে পারি, যেমন এইখানে যদি মিলিয়ে দেখে নিই একটা, তো 36 হচ্ছে x, তাহলে x - a মানে হচ্ছে
36 মাইনাস 24 মানে হচ্ছে 12, 12কে 6 দিয়ে ভাগ করলে 2 পাবো। ঠিক আছে, সেজন্য স্টেপ ডিভিশনের সব থেকে কম পরিশ্রম করতে হয়। তারপরে ঘরটা আমরা মনে আছে ইউ আর এফ এ গুণ করতে হয়, যেটাকে ইউ আই এফ আই বলা হতো, এখন আমরা শুধু ইউ এফ বলবো। তাহলে ইউ আর এফ এর মধ্যে গুণ করলে পাচ্ছি -8 -5 0 6 4। এই ঘরটা আমাদের যোগ করতে হয়, সামেশন অফ এফ আই ইউ আই বলতাম, এখন বলবো শুধু ইউ এফ। তাহলে কত হচ্ছে এটা, 8 আর 5 13 -13 আর 6 আর 4 10, তার মানে হচ্ছে -3। ঠিক আছে, আর এই ঘরটা যোগ করতে হয়, সামেশন অফ এফ বলা হয়, এটা হচ্ছে 5 9 17 18 19 আর 6 হচ্ছে 25। তাহলে কল্পিত গড় মানে এক্স, যৌগিক গড় মানে এক্স বার, তাহলে এক্স বার সমান কি হবে, এ প্লাস সামেশন অফ ইউ এফ বাই সামেশন অফ এফ ইন্টু এইচ। স্টেপ ডিভিশনে শুধু এইচটা বাড়তি থাকে। তাহলে এ হচ্ছে এখানে 24 -3 বাই 25 ইন্টু 6। ঠিক আছে, তার মানে হচ্ছে 24 আর 18 কে 25 দিয়ে ডিভাইড করে নেব, তাহলে পয়েন্ট গেল। ঠিক আছে, 4 5 6 7 1 7 5 5 পয়েন্ট দেওয়া আছে 0.72, তাহলে এটা -0.72। তাহলে 24 থেকে, তাহলে 24.00, 24.00 থেকে বাদ যাবে 0.72, এটা বাদ, তাহলে থাকছে 82.32, তাহলে 23.28। ঠিক আছে, এই হচ্ছে স্টেপ ডিভিশন মেথড। তাহলে 10 এর অঙ্কটা হলো, নিশ্চয়ই এতক্ষণে কিছু কিছু করে মনে পড়ছে। 10 থেকে যে অঙ্কগুলো রয়েছে এগুলো হচ্ছে সরল পরিসংখ্যা বলা হয়, কারণ এখানে শ্রেণীবদ্ধ নেই। তো 14 যেটা রয়েছে এটা করছি আমি, এটা হচ্ছে শ্রেণীবদ্ধ পরিসংখ্যা, মানে এখানে শ্রেণী দেওয়া আছে। তো এরকম শ্রেণীবদ্ধ পরিসংখ্যার ক্ষেত্রে আমাদের আরেকটা কলাম বানিয়ে নিতে হয়, সেটা হচ্ছে এদের মধ্য মান বের করে নিতে হয়। তো আমরা কলাম বাড়ানোর সময় সবসময় এইভাবে লিখব যে ডান দিকে যতটা জায়গা ফেলে রাখতে পারি ততই ভালো, কারণ এরপরে আমরা যে নতুন 11 সিলেবাসে যেগুলো আছে সেগুলো কিন্তু কতগুলো কলাম তৈরি করতে হবে আগে থেকে বলা যাবে না, সেই জন্য সবসময় ডান দিকে জায়গা রেখে দেবো, আর এইগুলো যতটা জায়গা দরকার শুধুমাত্র সেইটুকু জায়গা দিয়েই কলামগুলো তৈরি করে নেব। তাহলে আমাদের মধ্য মানের একটা কলাম করতে হচ্ছে, মধ্য মানের ঘরটাকে বলা হয় এক্স, আর লোক সংখ্যার ঘরটা হচ্ছে এফ। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার আমরা কল্পিত গড় নেব। তাহলে কল্পিত গড় হচ্ছে এ, কে আমরা বলবো এর মিডিল পয়েন্টে একটা নিচ্ছি, এটা হচ্ছে এ হচ্ছে আমরা তাহলে নিলাম 104.5। ঠিক আছে, তো এত বড় বড় সংখ্যা, তার মানে বুঝতেই পারছি আমরা যদি ডিরেক্টে যাই তাহলে কত বড় বড় গুণ করতে হবে, সেজন্য আমরা কোনো সময় ডিরেক্টে যাব না, আমরা সবসময় ক্রম বিচ্যুতি পদ্ধতি মানে ইউ ইকুয়াল টু হচ্ছে x মাইনাস a বাই h, এই মেথডে করব। তাহলে এখানে h কোনটা, h হচ্ছে x এর ডিফারেন্সগুলো, প্রত্যেকটা ডিফারেন্স আমরা দেখতেই পাচ্ছি 10 করে আছে, যদিও h-টাকে বলা হয় যে শ্রেণীর দৈর্ঘ্য। তো এখানে শ্রেণীর দৈর্ঘ্য যদি নিতে হয় তাহলে কিন্তু শ্রেণীর সীমানা করে তারপরে শ্রেণীর দৈর্ঘ্য নিতে হবে। এখানে শ্রেণীর সীমানা নাই বলে এখান থেকে আমরা কিন্তু এইচটাকে নিতে পারলাম না, সেজন্য এইচটাকে এই ডিফারেন্স থেকে আমরা এইচটাকে নিলাম। ঠিক আছে, যদি এইচ আমাদের শ্রেণীর দৈর্ঘ্য এখান থেকে নিতে হয় তাহলে কি করতে হবে বললাম, এটা শ্রেণীর সীমানা করতে হবে। শ্রেণীর সীমানা কি করে করতে হয়, এই যে গ্যাপ রয়েছে 89, এটা হচ্ছে 90, তার মানে একের একটা গ্যাপ রয়েছে, তো এইটা গ্যাপটাকে দিয়ে আমাদের কন্টিনিউ শ্রেণীতে নিয়ে আসতে হবে, মানে 89.5 হবে এখানে, আর এখানেও হবে 89.5, মানে এখানে 0.5 বাড়িয়ে নিতে হবে, আর এখানে 0.5 কমিয়ে নিয়ে একের গ্যাপটাকে আমাদের পূরণ করতে হবে। যাই হোক, শ্রেণীর দৈর্ঘ্য আমরা 10 পেলাম, মানে এইচ এর মান। তাহলে ইউ সমান কি হবে,
এক্স মাইনাস এ মানে হচ্ছে 20, -20, -20কে 10 দিয়ে ভাগ করলে পাবো -2, ঠিক আছে, -2, তারপরে -1, তারপরে 0, তারপরে 1, তারপরে 2, একই হচ্ছে, এগুলো সবসময় পর পর আসবে, কোনো সময় এগুলো কম বেশি হবে না, সবসময় পর পর আসবে, ঠিক আছে। ইউ পেয়ে গেলাম। তারপরের কাজটা আমরা জানি ইউ ইন্টু এফ, একসঙ্গে আমরা ঘর টানবো না বলেছি, একটা একটা করে যতটুকু করে আমাদের কালামের দরকার পড়বে শুধু সেইটুকু করে নেব, কারণ এর পরবর্তী স্টেজে আমাদের অনেক ঘরের দরকার পড়বে, তো সেই জন্য আমরা একটু তাহলে এটা গুণ করে নিচ্ছি, তাহলে -4, এটাও -4, এটা 0, আর এটা হচ্ছে 6, আর এটা হচ্ছে 10, তাহলে এগুলো আমরা যোগ করে নিচ্ছি, একটা -8 আর 16, তার মানে হচ্ছে 8, তাহলে সামেশন অফ ইউ এফটা পেলাম আমরা 8, ঠিক আছে। আর সামেশন অফ এফটা হচ্ছে, সামেশন অফ এফ হচ্ছে 6, 12, 20, 25, তাহলে আমরা এক্স বার কি বললাম, এ প্লাস সামেশন অফ ইউ এফ বাই সামেশন অফ এফ ইন্টু এইচ। এ মানে হচ্ছে 104.5 প্লাস 8 বাই 25 ইন্টু 10, 5 2 10, 5 5 25, তাহলে 16 কে 5 দিয়ে ভাগ করব, আমরা যোগ করব তারপরে ভাগ করব না, আগে এইটুকু আমরা পয়েন্টে নিয়ে চলে আসবো, দিয়ে এই পয়েন্টের সঙ্গে যোগ করে দেবো, তাহলে 16 কে 5 দিয়ে ভাগ করে নিচ্ছি, তাহলে 5 3 15, 1 দশমিক দিলে 0, 3.2, তাহলে 104.5 প্লাস 3.2, তার মানে হবে 107.7, ঠিক আছে। তাহলে এটাই হবে আমাদের যৌগিক গড় বা এক্স বার, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই আর কোনো অসুবিধা হবে না, মনে পড়েছে সব কথা, কারণ এগুলো সব আমরা ক্লাস 10-এ করেছিলাম, ঠিক আছে। তাহলে এগুলো সব করার দরকার নেই, ওই 1 থেকে 15 পর্যন্ত করে নেবে, তাহলেই আমাদের সবটাই ক্লিয়ার হয়ে যাবে।